powered by Asian Paints. বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ের স্থাপত্য ও স্মৃতি বিজড়িত স্থানগুলোকে ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে সংরক্ষণ করা হয়। আবার কখনো কখনো ঐতিহাসিক কোনো ঘটনার আদলে তৈরি করা হয় নতুন কোনো স্থান। বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহাসিক স্থাপনার কথা বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, পানামনগরের সারি সারি ভবন, মহাস্থানগড় কিংবা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অনেকগুলো প্রাচীন মসজিদ, মন্দির ও জমিদার বাড়ি। এর বেশ কয়েকটিকেই সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছে পর্যটন স্পট হিসেবে। তবে ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণ বলতে আমরা কেবল কয়েকটি পুরনো ভবন মেরামত করে রক্ষণাবেক্ষণ করাকে বুঝি, যা আসলে ভুল ধারণা। প্রকৃতপক্ষে ঐতিহ্য সংরক্ষণের ধারণাটি আরও বিশদ ও বিস্তর, যার সঙ্গে সংস্কৃতি চর্চারও সংযোগ রয়েছে। উন্নত বিশ্বের নগরগুলো তার প্রাচীন ঐতিহ্যের মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করে। নগরের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের মাধ্যমে ফিরিয়ে আনে হারানো দিনের গৌরব। পর্যটকরা সেখানে হেঁটে বেড়াতে গিয়ে যেন ফিরে যান অতীতে। দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে এমন অনেক উপাদান ছড়িয়ে থাকার পরও আমরা তা কাজে লাগাতে পারিনি। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের আজকের অতিথি স্থপতি তাসনোভা ইকবাল, যিনি একাধারে নগরবিদ, শিক্ষক ও গবেষক। আপু, স্বাগত আপনাকে। আমরা আমাদের পুরনো ভবন এবং এর সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহ্যের যে উপাদান আছে সেগুলোকে সংরক্ষণ করিনি। যদি সংরক্ষণ করা হতো তাহলে চিত্রটা কি দাঁড়াতো, আমরা এর থেকে কিভাবে বেনিফিটেড হতাম, আর এখন যে পরিস্থিতিতে আছে সেটা আসলে আমাদেরকে কোন ধরনের ক্ষতি বা পরিণতির দিকে ঠেলে দিচ্ছে? ফার্স্টলি বলবো যে চেষ্টা যে ছিল না তা না। আমরা লালকুঠির দেখতে পারি, রোজ গার্ডেন দেখতে পারি, আহসান মঞ্জিল দেখতে পারি, হ্যাঁ, ভেরি এক্সেলেন্ট এক্সাম্পল অফ কনজারভেশন প্রজেক্টস। বাট হোয়াট ইজ মিসিং ইজ, আমি হচ্ছে গিয়ে নর্মাল যে জনগণ, হ্যাঁ, আমি কিভাবে পাবলিককে এটার সাথে হচ্ছে সংযুক্ত করব, পাবলিককে কিভাবে এখানে সেন্স অফ বিলঙ্গিংটা দিব, পাবলিককে কিভাবে এই অ্যাক্টিভিটির সাথে আমি ইনকর্পোরেট করব। আমাদের হোল বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে এরিয়া, তারপরে হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি, ট্রেডিশনাল কুজিনস, ট্রেডিশনাল ফুড, ট্রেডিশনাল আর্কিটেকচার, হ্যাঁ, বাট যেটা হচ্ছে যে যত্নের অভাব, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে আমি বলবো যে অ্যাওয়ারনেসের একটা আমরা ঘাটতি দেখতে পারি। যেটা হয় তখন দেখা যায় মানুষ এটার থেকে আস্তে আস্তে সেপারেটেড হতে থাকে, তখনই কিন্তু এই হেরিটেজ বা ঐতিহ্যের উপর আঘাত আসে। এরকম প্রচুর এক্সাম্পল আছে যে মানুষ হচ্ছে গিয়ে হেরিটেজ সংরক্ষণ করে নট অনলি যে হেরিটেজ ট্যুরিজম এনকারেজ করছে সেটা না, একটা মানুষের ভিতর একটা যে আমার সেন্স অফ আইডেন্টিটি এটা নিয়ে আসছে, হ্যাঁ। যেরকম বেশি দূরে যাওয়া লাগবে না, আমি যদি কুয়ালালামপুর বলি, মেলাক্কা বলি, মালয়েশিয়ার 2টা সিটি, দে হ্যাভ সাকসেসফুলি ডান ইট। ইস্তানবুল বলি, তারপরে আমি যদি ইন্দোনেশিয়ার কিছু এক্সাম্পল জানি, সামারাং সিটি, ওরা ওইভাবে ডেভেলপ করছে। কীভাবে করছে ওইটা আমি পরবর্তীতে বলবো, বাট দে হ্যাভ অলরেডি স্টার্টেড, হ্যাঁ, অ্যান্ড ইটস এ ভেরি স্মার্ট অ্যাপ্রোচ যে আমি আমার হেরিটেজকে আমার আরবান সিটি ডেভেলপমেন্টে ইনকর্পোরেট করব। ইট উইল বি আ ওয়ে ফরওয়ার্ড, হেরিটেজকে ভুলে গেলে চলবে না। আপনি যেসব উদাহরণ টানছিলেন সেই শহরগুলোর দিকে যদি তাকাই, দেখা যাচ্ছে যে অধিকাংশ হচ্ছে একটু জলকেন্দ্রিক বা নদীর তীরবর্তী স্থানে এর অবস্থান। তো সেইভাবে যদি আমাদের ভৌগোলিক অবস্থাটা বিবেচনা করি, ঢাকারও তো চিত্র সেরকমই ছিল, এবং ইতিহাসের দিক দিয়েও তো এটা আসলে বেশ লম্বা সময়ের একটা ইতিহাস রয়েছে। তো সেই বৈচিত্র্যটাকে আমরা কাজে লাগাতে পারলাম কিনা? বেশিরভাগ হেরিটেজ সিটি কিন্তু ডেভেলপ হয় হেরিটেজ বা হিস্টোরিক ওয়াটার ফ্রন্টের আশেপাশে, তখন কিন্তু সবসময় ওয়াটার ট্রান্সপোর্ট বেস সিস্টেম ছিল। আমরা নদী কেন্দ্রিক হচ্ছে গিয়ে যাতায়াত করতাম, সেটা বিদেশির ক্ষেত্রেও প্রযোজ্য, বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, আমাদের ওল্ড ঢাকার ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের বুড়িগঙ্গা ওয়াটারফ্রন্ট একটা ঐতিহ্যবাহী নদী, এবং এটা চারিপাশে সেটা হচ্ছে গিয়ে আমরা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে আহসান মঞ্জিল, আমরা যদি ইভেন মিটফোর্ড, লালকুঠির, ইভেন হচ্ছে লালবাগও কিন্তু আগে নদীর পাশেই ছিল, যদি আমি মরফোলজিক্যাল ম্যাপ ট্যাপ স্টাডি করি, কিন্তু আস্তে আস্তে সরে গিয়েছে, হ্যাঁ, এখন একটা লম্বা গ্যাপ হয়েছে, মাঝখানে বেশ কিছু বিল্ডিং, হ্যাঁ, নদীও আবার মাঝে মাঝে শিফট করে। কিন্তু
এই যে হেরিটেজ বিল্ডিংসগুলি, হ্যাঁ, নদীর পাশে ডেভেলপড হয়েছিল, কিন্তু এখন নদীর থেকে কত দূরে, কত বিচ্ছিন্ন। হ্যাঁ, ইভেন আপনি দেখবেন কিছু কিছু যে এন্ট্রেন্সগুলিও নদীর দিকে ছিল, বিকজ ওরা নামতো নদীর থেকে বাসে এন্ট্রি করতো। ব্যাপারগুলি খুব সিম্পল, কিন্তু এখন সেটা হচ্ছে না। সব কিছু এই কারণে অনেক ডিট্যাচড হয়ে যাচ্ছে। তো আসলে একটা জায়গায় আমি যদি ওভারলুক করি যে ওয়াটারফ্রন্ট না হিস্টোরিক ওয়াটারফ্রন্ট, তখনই কিন্তু মেক্স আ হিউজ ডিফারেন্স। এটাকে যদি আমি ফার্স্ট থেকে হিস্টোরিক ওয়াটারফ্রন্ট খেতাবটা দিতাম, আমাদের হোল জায়গাটার ডেভেলপমেন্ট বা কনজারভেশন অন্যরকম একটা পোর্ট্রেল হতো, ইলাস্ট্রেট অন্যভাবে করতে পারতাম, আমরা জিনিসটা ডেভেলপ অন্যভাবে করতে পারতাম। আচ্ছা, ধরেন আমি বিদেশ থেকে এলাম, আমি একজন পর্যটক এবং আমি জানি যে ঢাকা অন্তত 400 বছরের পুরনো একটা শহর, এবং আমি গুলশান 1 থেকে গুলশান 2-এ হেঁটে দেখলাম যে কতগুলো গ্লাস বিল্ডিং এর চারপাশে। তো কোনো এভিডেন্স আসলে আমি পাচ্ছি না যে এটা 400 বছরের পুরনো শহর। তো সেক্ষেত্রে এই যে আইডেন্টিটি নিয়ে আপনি কথা বললেন যে আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস আসলে তৈরি হয়েছে, সেটা কি ফিরিয়ে আনার কোনো উপায় আছে কিনা, বা যেই গ্লোবাল কেস স্টাডির এক্সাম্পল আপনি দিলেন তার আদলে আমরা এখন কি করতে পারি? মুঘল বলো, নবাবী বলো, আরমানিস বলো, সেনা ডাইনাস্টি পিরিয়ড বলো, আরও কিছু পিরিয়ডস আছে। হ্যাঁ, সব কিছু কিন্তু একটা লেয়ারে লেয়ারে আমাদের যে কালচারাল হেরিটেজ বলো, কালনারি ফুড মানে খাওয়া দাওয়ার একটা, ইভেন আর্কিটেকচারাল ডাইভার্সিটি বলো। হ্যাঁ, মুঘল কিন্তু শুধু মুঘল না, বেঙ্গল আর্কিটেকচার অ্যাড হয়েছে। এই জিনিসগুলির তুমি যেটা বললা যে সবকিছু অনেক ম্যাকডোনালাইজড হয়ে গিয়েছে, আমরা বাইরের থেকে যে ইন্সপিরেশন নিতে নিতে এমন অবস্থা, নিজের ঐতিহ্যকে একটু ফাটল ধরিয়ে দিয়েছি। সব প্রবলেমের, সব ইস্যুর আসলে সমাধান আছে। হ্যাঁ, আমাদের একটু পজিটিভলি দেখতে হবে, জিনিসগুলি প্রপারলি প্ল্যান করতে হবে, আমাদের এক্স্যাক্টলি অ্যাসেটস কি, রিসোর্স কি, সব কিছু মিলায় আমাদের একটা ডিসিশনে আসতে হবে যে কি করলে আমাদের শহরের আইডেন্টিটিটা আমরা বজায় রাখতে পারি। আমাদের ফার্স্টেই লাগবে একটা হেরিটেজ প্লেস মার্কার ম্যাপিং। হ্যাঁ, বিদেশে গেলেই তুমি যে কোনো হোটেলে একটা ম্যাপিং পেয়ে যাবা। ইভেন হচ্ছে ওরা ওখানে বাস রাউটও দিয়ে দিয়েছে ফর ট্যুরিস্ট স্পেশালি, যে তুমি ওখানে এত টাকা দিলে এই সাইটস যাবা। আমাদের কি ওই জিনিসগুলি আছে তাও সেফ, বা কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? আমি যে ইভেন একটা লোকাল হয়ে আমি আমার মানে হেরিটেজকে অ্যাপ্রিসিয়েট করব, সেটা আমি কিভাবে করব? আমার কি কোনো হেরিটেজ ট্রেল ইমপ্লিমেন্ট হয়েছে? আমার যে বুড়িগঙ্গা ওয়াটারফ্রন্ট, এটা কি হিস্টোরিক ওয়াটারফ্রন্ট হিসাবে কোনোভাবে মানে ইভেন অ্যাকনলেজড হয়েছে? কোনো ডকুমেন্টেশন আছে? নাই। এটার মেইন ইস্যু হতে পারে এই যে অনেক রদবদল, অনেক আসা যাওয়া। ইভেন ঢাকা সিটিও কিন্তু সবসময় অনেক অ্যাক্টিভ, মানে ইন টার্মস অফ বিজনেস, ইন টার্মস অফ ওয়ার্ক, লটস অফ পিপল আর কামিং। সো এখানে যদি একটা রুট আমরা খুঁজি, রুটে আমাদের ফেরত যেতে হবে, সেটা হচ্ছে হেরিটেজ। হ্যাঁ, এবং হেরিটেজটা যখনই আমি হচ্ছে আরবান ডেভেলপমেন্টের সাথে কানেক্ট করব, এই যে বললাম বাস রাউট, এই যে বললাম হেরিটেজ ট্রেল, এই যে বললাম ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট, তখনই যে কোনো একটা ট্যুরিস্ট এসে বুঝবে যে হ্যাঁ, ওইদিকে গেলে আমি একটা হেরিটেজ সিটি পাবো। মোহাম্মদপুরেও হেরিটেজ আছে, পুরো ঢাকা সিটিতে বেশ কয়েক জায়গায় হেরিটেজ আছে। কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে ওল্ড ঢাকা এরিয়া অ্যান্ড রমনা থানার ওইদিকে কনসেন্ট্রেশন, ওখানে ম্যাক্সিমাম। কিন্তু পুরো ঢাকায় ছড়ানো ছিটানো আছে, পুরো বাংলাদেশে হেরিটেজ ছড়ানো ছিটানো আছে। ইনিশিয়ালি উই নিড টু ডু দ্য ম্যাপিং, উই নিড টু কানেক্ট দিস হেরিটেজ। আমরা রিসার্চ ইয়েতে বলি প্লেস মার্কার্স বাই এই রিসোর্স, মানে এই যে এলিমেন্টসগুলি, হেরিটেজ এলিমেন্টসগুলি আমাদের হচ্ছে গিয়ে মেইন যে ইনফ্রাস্ট্রাকচার, রোডস, নেটওয়ার্কস, ট্রান্সপোর্টেশন, এটার সাথে কানেক্ট করে দিতে হবে। এবং এটা শুধু বিল্ডিং যে আপনি খোলস হিসাবে বলছি তা না, খোলস হিসাবে রাখলে চলবে না। এই যে আমি কনজারভেশন করলাম, তারপরে কি, এটা তো একটা স্কেলেটন, এটার ভিতর মানুষকে ঢুকাতে হবে, মানুষকে অ্যাক্টিভিটি দিতে হবে। পানাম সিটি আমি ডেভেলপ করলাম, এটা কি জাস্ট একটা রাউট, মানুষ হাঁটবে, কয়বার হাঁটবে, হেঁটে চলে আসবে? বাট ইফ তুমি যদি এখানে অ্যাডাপটিভ রিউজ করতা, তুমি যদি একটা জুস পার্লার করতা, একটা আইসক্রিম পার্লার করতা, বাচ্চাদের খেলার কিছু জায়গা করতা, ছবি আঁকার কিছু ওয়ার্কশপস করতা, it would have been a like একটা হ্যাপেনিং কিছু কনস্ট্যান্টলি সেখানে 24/7 ওখানে একটা হাব হয়ে যেত। বিদেশে তো হেরিটেজ সাইট পরিত্যক্ত না, বিদেশে এটাকে ওরা কালচারাল হাব বানায় ফেলছে। কালচারাল হাব, and it's a huge income generation potential, হিউজ, মানে ইউ ক্যানট ইমাজিন। ইভেন যে মানুষ রাত 12টার সময় যাচ্ছে কি একটা হেরিটেজ ফুড, মানে একটা ট্রেডিশনাল ফুড খেতে, কোথায় পাওয়া যায়? হেরিটেজ সিটিতে পাওয়া যায়। হ্যাঁ, আমার কোনো বিদেশে কোনো এরকম, আমি গিয়েছি, আমার ফ্রেন্ডরা নিয়ে গেছে, কই নিয়ে গেছে? হেরিটেজ সিটিতে। হ্যাঁ, ইভেন আহমেদাবাদেও কই নিয়ে গেছে? হেরিটেজ সিটিতে। তাছাড়া চলো রাত 12টার সময় হেরিটেজ ওয়াক আছে। কুয়ালালামপুরে যাও, রাত্রে অ্যাক্টিভ। কেন? ওরা জায়গাটা সেভ করতে পেরেছে। কিভাবে? অ্যাক্টিভিটি সেটিংয়ের মাধ্যমে।
মানুষকে ওরা ওখানে আনতে সক্ষম হয়েছে, মানুষকে এঙ্গেজ করতে সক্ষম হয়েছে কিসের সাথে? ঐতিহ্যের সাথে। সেটা কিভাবে? ইনফ্রাস্ট্রাকচারের সাথে হেরিটেজকে কানেক্ট করে। কিভাবে? হেরিটেজ রেল, ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্টেশন কানেকশন, ঠিক আছে? এবং অল টাইম অলসো মানুষের যাতে একটা স্বচ্ছ সেফ যাতায়াত এবং হচ্ছে জি। একটা সেফ ওখানে অ্যাক্টিভিটি সেটিং এর মাধ্যমে। এই ধরো আমি যদি বলি কাউকে, কোনো কনসালটেন্টকে, ওল্ড ঢাকা আমাদের ডেভেলপ করে দাও, এখন যদি উনি বলে হ্যাঁ খুব নিট করে ফেলতে হবে, সবকিছু পরিষ্কার করে ফেলতে হবে, এই যে ছোট ছোট বাজারগুলি উঠিয়ে ফেলতে হবে, নো, অ্যানাদার রং স্টেপ। রাইট। আমাদের যে তাঁতি বাজার, শাঁখারি বাজারে তো এখন শাখা নাই বলতে গেলে, মানে অনেক চলে গিয়েছে। জেন্ট্রিফিকেশন হচ্ছে রীতিমতো। ওনাদেরকে ধরে আনতে হবে, দরকার হলে মানুষকে ট্রেন করে ওখানে বসাতে হবে, দরকার হলে ওই কাপড় চোপড় যেভাবে ওরা বসতো ওইভাবে বসাতে হবে। দ্যাটস দ্য বিউটি অফ ইট। এটাকে আমরা ভুলে গেলে চলবে না। আমি অনেক মিটিংয়ে যাই, বলে যে, আমরা কেন মুঘল আমলের জিনিস আমরা ধরে রাখবো, কেন আমরা হিন্দু পিরিয়ডের জিনিস ধরে রাখবো? কারণ এটাই আমাদের সংস্কৃতি। আমি একদিনে বাঙালি হইনি। ধরেন পুরান ঢাকায় আমার একটা পুরনো বাড়ি আছে, বাড়িটা ভেঙে ফেলে আমি যদি একটা অ্যাপার্টমেন্ট করি, আমি কিন্তু আর্থিকভাবে বেশ লাভবান হব। তো সেক্ষেত্রে আমার আসলে মানে কতখানি আমি আগ্রহী হব বা কি প্রণোদনা পাবো আমি যদি আমি আমার সেই পুরনো ঐতিহ্যটা সংরক্ষণ করতে চাই বা করতে বাধ্য হই? খুব সিম্পল একটা সমাধান আছে। তুমি যখনই একটা হেরিটেজ সিটিকে হেরিটেজ সিটি হিসাবে ডেভেলপ করবা, ওইটা একটা লিভিং মিউজিয়ামে পরিণত করবা, তোমার এরিয়ার দাম এতই বেড়ে যাবে, তোমার তখন হচ্ছে গিয়ে ওই একতলা বাড়ি বা দোতলা বাড়ি 6 তলা না করলেও চলবে। তখন হয়তো তুমি দোতলাটা একটা বুটিক হোটেল করে ফেললা, রাইট। হ্যাঁ, বা মেবি একটা জামদানি শাড়ি করে ফেললা, বা ইভেন একটা রেস্টুরেন্ট করে জি। ফেললা। কিছু না করলেও তুমি যে দোতলা বাড়ি যদি হেরিটেজ দোতলা বাড়িও রাখো, তাও ওইটা অনেক দাম। ওইটা দেখবা কোনো একটা ইনভেস্টমেন্ট কেউ এসে ওইটা তোমার কাছ থেকে অনেক টাকায় কিনে ফেলবে। বেশি দূর যাওয়া লাগবে না, তুমি মেলাকা সিটি দেখো, পার স্কোয়ার ফিট ওদের এখন এরিয়ার দাম কোটি কোটি টাকা হয়ে গিয়েছে। কিন্তু সেটা কিভাবে আরেকটু যদি ওরা ব্যাখ্যা করেন? হচ্ছে গিয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মানে হেরিটেজ সিটি হিসেবে খেতাবটা পেয়ে গিয়েছে। আমাদের এখানে কি সেই ধরনের মানে ম্যাপিং আপনি দেখতে পান আসলে? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের হিউজ পটেনশিয়াল আছে। আমরা যদি এখনই কাজ করা শুরু করি, আমাদের যে ইভেন ফাসাদস, হ্যাঁ, ফাসাদসগুলি হেরিটেজ ফাসাদ একটা স্ট্রিটকে রিচ করে ফেলে, হ্যাঁ, ডেফিনেটলি আমাদের হিউজ পটেনশিয়াল আছে। কোথায় গেল আমাদের সেই হ্যাঙ্গিং টেরেসেস, আমাদের সেই উঠান, আমাদের সেই কোর্টইয়ার্ড, ওই যে মানুষজন বসে বসে গল্প করছে বিকালবেলায়, চা সিঙ্গারা খাচ্ছে, মারা পিঠা বানাচ্ছে, ওই কালচারগুলি আমাদের ফিরিয়ে আনতে হবে। ইভেন আর্কিটেকচারেও, ওই যে তুমি যে বললা গুলশান থেকে গুলশান 1 থেকে গুলশান 2, কেন হচ্ছে আমরা ওখানে এই মডার্ন আর্কিটেকচারেও এই যে ট্রেডিশনাল আর্কিটেকচারাল স্পেস দেখতে পারি না? ফিরিয়ে আনো, নিয়ে আসো। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের আর্কিটেকচারাল গ্রামার। এবং এটাতে তুমি কনটেক্সচুয়ালি তুমি ইভেন এনভায়রনমেন্ট, ক্লাইমেট, অনেক ধরনের সুবিধা পাবা, সোশ্যাল সুবিধাও পাবা। এই যে মানুষজন এখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, জি। কোনো রুট নাই, হ্যাঁ, রুটটা হারিয়ে ফেলছে, কোনো সেন্স অফ বিলঙ্গিং নাই, তখন আমরা কি করছি? ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে পড়ে যাচ্ছি, বা অন্য কোনো দেশে ইনফ্লুয়েন্স। আচ্ছা, ওরা তো ভালো করছে, ওই দেশে চলো যাই, একটু ইনভেস্ট করে আসি। ট্যুরিজম, আমরা কিন্তু বাইরেই যাই, আমরা কয়জন হচ্ছে গিয়ে ঘুরতে দেশের যাই বা জায়গাগুলো দেশে, এক্সপ্লোর হ্যাঁ, করি, রাইট। চাই না, জি। কারণ হচ্ছে হয়তো সুযোগ সুবিধা, সেফটির ব্যাপার থাকে, আরামের ব্যাপার থাকে। ওই জিনিসগুলো আমাদের প্রমোট করতে হবে। তখন শুধু আমরা লোকালরা না, বাইরের থেকেও পর্যটক এসে আমাদের দেখে 2500 পুরানো শহর, এত কালচারাল লেয়ার্স, এত আর্কিটেকচারাল লেয়ার্স, এটা আই থিঙ্ক খুব কম দেশে তুমি পাবা খুঁজে। আবার একটু গুলশান বনানী বাড়িধারার দিকে যাই, যে ধরেন 1500 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, এখন যেহেতু সবাই আইসোলেটেডই হচ্ছি, তো সেখানে আমাদের আসলে কিছু করার সুযোগ আছে কিনা? যেমন আপনি কোর্টইয়ার্ডের কথা বলছিলেন, বা আমাদের আগের যে কিছু লেয়ার্স অফ স্পেস, যে জায়গাগুলোতে আমরা ইন্টারঅ্যাক্ট করতাম, এখন করছি না, সবাই এক একটা বক্স হয়ে নিজেদেরকে আটকে রাখছি। তো এই লিমিটেড স্কোয়ার ফিটেও কি কিছু করা আসলে সম্ভব? এটা কিন্তু খুবই সম্ভব। এটা নিয়ে আমি বেশ কিছু রিসার্চও করেছি এবং সিমুলেশনের মাধ্যমে দেখিয়েছি যে আমাদের হেরিটেজ যে ট্রেডিশনাল আর্কিটেকচারাল স্পেসেস, দে ওয়্যার ক্লাইমেটিক্যালি মোর কনটেক্সচুয়াল, ওকে। হ্যাঁ, ক্লাইমেটিক্যালি তুমি যদি ইমপ্লিমেন্ট করতে পারো স্পেসগুলি প্রপারলি, এটা খুবই কমফোর্টেবল একটা স্পেস হবে এবং সোশ্যালি ইন্টারঅ্যাক্টিভ হবে। এখন জাস্ট আমরা সোশ্যাল ইন্টারাকশন বলতে কি বুঝাই? কফি শপস, রেস্টুরেন্টস, হ্যাঁ, কারোর বাসায় তো যাওয়া আসা খুবই কম হয়, তাই না? রেস্টুরেন্টস, কফি শপস, একটু ঘুরতে যাওয়া, এছাড়া তো আর কিছু না। তুমি যখন ওই ডিফারেন্ট লেয়ার্সের স্পেস নিয়ে আসবা, ডিফারেন্ট স্কেলের স্পেস নিয়ে আসবা, তুমি তখন নিজেই দেখবা কিভাবে। এটা শুধু পলিসি মেকারদের কাজ না, যারা স্থপতি, যারা কোনো জমির মালিক, বাড়ির মালিক, তারাও যখন করছে, এটা
সম্পূর্ণভাবে সচেতনতার একটা ব্যাপার। আমি যখন একটা ভালো প্লট পাবো, আমি কেন কোর্টইয়ার্ড রাখবো না? আমি কেন টেরেসগুলি এমনভাবে ডিজাইন করবো না যেখানে ইন্টারাকশন প্রমোট করে? অবভিয়াসলি মানে সেফটিও একটা কনসার্ন। হ্যাঁ, যে আমি কিছু কিছু বাসায় ডিজাইন করেছি যে গ্রিলগুলি ফোল্ডেবল, দিনের বেলা আমি খুলে দিতে পারছি, জি। রাতের বেলা আমি বন্ধ করে দিচ্ছি। ফোল্ডেবল গ্রিল করা যায়। আমাদের স্থপতি একদম ছোট সাইটে একটা ছোট যে সিঁড়ির সাথে একটা কোর্টইয়ার্ড দিয়েছে, গিটার বাজাচ্ছে, চা নাস্তা হচ্ছে, পুরো বাসার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। তো কেন আমরা করতে পারছি না? খালি পলিসির দিকে তাকিয়ে থাকলে হবে? আমাদের নিজেরও কিছু দাওয়ার আছে, আমরা নিজেরাই দিব। আলটিমেটলি এটা একটা পলিসির পার্ট হয়ে যাবে যখন সবাই দিবে। কারণ তুমি শ্রীলঙ্কায় যাও, দেখো সব একটা হাইটের বিল্ডিং। হ্যাঁ, এটা কিন্তু সচেতনতা, এডুকেশন, তোমার পলিসি মেকিং সবকিছু মিলিয়ে জাস্ট একটা blend, পলিসি জি। দিয়ে তুমি হ্যাঁ সবাইকে কন্ট্রোল করতে পারবা না। এটা ভিতর থেকে আসতে হবে। যখন মানুষ বুঝবে এটাতে তোমার লাভ আছে, মানুষ এটা অটোমেটিক্যালি করবে। ধন্যবাদ আপু, দুটো বিষয় খুব চমৎকারভাবে তুলে এনেছেন এবং আশা করছি যারা আমাদের আলোচনা দেখছিলেন তারা নিশ্চয়ই বিষয়টা উপভোগ করেছেন। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট বিএমএ মাহফুজ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমি যদি একটু ছোট করে আপনার ক্যারিয়ার জার্নিটা জানতে চাই, কোন ধরনের কাজগুলো বেশি করেছেন, কবে থেকে কাজ শুরু করলেন, একটু যদি আমাদেরকে বলেন। আমি প্রফেশনালি প্র্যাকটিস শুরু করি 2007 থেকে। গত 18 বছরে অলমোস্ট সব টাইপের প্রজেক্টই আমার করা হয়েছে। অ্যাপার্টমেন্ট বিল্ডিং আসলে ঢাকার আর্কিটেক্টদের জন্য খুবই কমন প্র্যাকটিস এটা, অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এর বাইরে আমার যেটা বেটার এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে হোটেল এবং রিসোর্টের ক্ষেত্রে, এবং স্পেশালি হচ্ছে স্কুলের ক্ষেত্রে। এখন আসলে কোন দিকটা, মানে এই যে বিল্ডিং এর যদি আমরা ক্যাটাগরি করতে চাই, তাহলে কোন দিকটা আসলে খুব বেশি বুমিং, মানে কোন জায়গায় বেশি কাজ হচ্ছে? এখন রিসেন্টলি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে একটু ভাটা পড়ছে আমি বলবো, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হোটেল, রিসোর্ট, এই স্কুল বিল্ডিং আমার মনে হয় আগের থেকে অনেক বেশি। ইন্টারন্যাশনাল অনেক চেইনও আসলে আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমাদের মধ্যে জয়েন করছে। জি জি। সো এই জায়গাগুলোতে আগে যেটা দেখা যেত যে বাইরে আপনার রং করা হচ্ছে, এখন কোন ধরনের, মানে এক্সটেরিয়র ফিনিশটা নিয়ে যদি কথা শুরু করি, কোন ধরনের ফিনিশটা আসলে বেশি হচ্ছে? এক্সটেরিয়র ফিনিশের ক্ষেত্রে যেটা অ্যাজ এ আর্কিটেক্ট হিসেবে আমি বলবো যে আমরা সবসময় ট্রু এক্সপ্রেশনে বিশ্বাসী। আমি না, অনেক আর্কিটেক্ট এটা আসলে বিশ্বাস করে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ট্রু এক্সপ্রেশন বলতে আমরা যেটা বুঝি যে ম্যাটেরিয়ালের ট্রু এক্সপ্রেশন, সেটা ফেয়ার ফেস কংক্রিট হতে পারে, ফেয়ার ফেস ব্রিক হতে পারে, ইভেন অন্য কোনো ক্লেডিং ম্যাটেরিয়াল হতে পারে যেটা ট্রু এক্সপ্রেশন দিবে আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা নর্মালি প্রিফার করি হচ্ছে ফেয়ার ফেস কংক্রিট এবং এক্সপোজ ব্রিকগুলো। তার মানে ইট যেমন আছে তেমনই হ্যাঁ, থাকবে, তেমনই থাকবে। কিন্তু এটার উপর প্রোটেকশনের জন্য আপনারা কোন ধরনের সলিউশন ইউজ করেন? আমরা যে কেমিক্যাল সলিউশনগুলো ব্যবহার করি এর মধ্যে সিলিকন ওয়াটার রিপেলেন্টটা এখন অনেক বেশি পপুলার এবং এটা অনেক বেশি ট্রাস্টওয়ার্থি। ইন্টেরিয়রের ব্যাপারে যদি আমরা আসলে একটু কথা বলি, এখন ইন্টেরিয়রে যদি রিপেয়ার প্রজেক্ট হয় বা রিপেইন্টিং করতে যায়, সেই ক্ষেত্রে কোন প্রবলেমগুলো সবচেয়ে বেশি দেখা যায়? সবচেয়ে বেশি প্রবলেম দেখা যায় যে প্লাস্টারটা আমাদের রিমুভ করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ডাস্টের একটা প্রবলেম থাকে, পেইন্টগুলো অনেক ক্ষেত্রে ড্যাম্প হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সো এটা টোটাল ওইটা মেনটেন্স করাটা একটু টাফ হয়ে যায়। ইন দ্যাট কেস আমরা যেটা করি যে প্লাস্টারটা রিমুভ করার পর হচ্ছে ব্রিক সারফেসটা বের করি, ওইখানে হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট করার পরে তারপরে আবার এগেন প্লাস্টার এবং তারপর পেইন্টিংটা যায়। এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কেমিক্যাল সলিউশনই যেতে হয়। এটা তো গেলে আসলে সিমেন্টিশিয়াস কোটিং এর কথা বলছেন, কিন্তু এখানে কি কোনো টেকনিক্যাল ব্যাপার আছে বা কোনো প্রিকশন আছে যেটা অ্যাকচুয়ালি স্পেশালি ফোকাস করা উচিত? এই ক্ষেত্রে হচ্ছে কি একদম ইনিশিয়াল স্টেজে আমরা যখন পেইন্ট করব, পেইন্ট করার আগে হচ্ছে কি আমাদের সারফেসটা প্রিপারেশন একটা ব্যাপার থাকে, ড্রাই সারফেস টোটালি হচ্ছে কিনা। এখন আমরা যেটা টেকনিক্যালি অনেক অ্যাডভান্সড ওয়েতে যেটা হচ্ছে কি আমরা ময়েশ্চারের পরিমাণটা বের করতে পারি। সো ময়েশ্চারটা যদি পুরোপুরি আমরা কিউর করতে না পারি তাহলে হচ্ছে ড্যাম্প প্রবলেমটা আসবেই। রঙের কথা বলি, ইন্টেরিয়র ক্ষেত্রে রঙের যদি সিলেকশনে যান, সেক্ষেত্রে কোন ধরনের রঙের ফিনিশ আপনাদের বেশি পছন্দ? এটা আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে কি ম্যাটটা পছন্দ করি, অনেক ক্ষেত্রে গ্লোসিটা পছন্দ করি। এটা ডিপেন্ড করে যে ইন্টেরিয়র আপনি কোন পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করছেন। এটা যদি এরকম হয় যে আপনি ডাইনিং স্পেস চিন্তা করছেন, ডাইনিং স্পেস আমরা হয়তো একটা ওয়াল এক্সেন্ট ওয়াল হিসেবে চিন্তা করি, সেক্ষেত্রে এটা আমরা কন্ট্রাস্ট কালার দিয়ে চিন্তা করতে পারি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা ম্যাট ওয়াল হওয়াটা বেটার। আবার আপনি যদি এটা হচ্ছে গিয়ে ফ্যামিলি লিভিং এবং অন্য ক্ষেত্রে ইউজ করতে চান, সেক্ষেত্রে একটু ব্রাইট হওয়াটা বেটার, গ্লোসি অথবা ব্রাইট এটা হওয়াটা বেটার। তার মানে জায়গার উপরে ডিপেন্ড করছে কোন শেডগুলো আমরা আসলে use সিলেক্ট করব, করব। জি। বাট শেডের বাইরে যদি রঙের কোয়ালিটির কথা বলি, ওইখানে কি হাই ওয়াশেবিলিটি কোন হ্যাঁ, ব্যাপারগুলোকে আপনারা বেশি এই ক্ষেত্রে আমরা ফার্স্টলি প্রিফার করি সেটা হচ্ছে কি ওয়াশেবিলিটি থাকতে হবে, কারণ এটা মেইনটেন্যান্সের জন্য খুব দরকারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি পেইন্ট রেঞ্জগুলো, রয়্যাল রেঞ্জের পেইন্টগুলো অনেক বেশি বেটার হয় এই ক্ষেত্রে।
এখন পর্যন্ত আপনার বেস্ট এক্সপিরিয়েন্স কোন প্রোডাক্টের সাথে এক্সটেরিয়রে? সেক্ষেত্রে হচ্ছে আলটিমা প্রোটেকশন, যেটা ওইটার ক্ষেত্রে আমি প্রিফার করবো। এবার আসি ছাদে, টপ ফ্লোরে যারা থাকে তাদের সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গরমটা বেশি দেখা যায় এবং মানে থাকে না ড্যাম্পও চলে আসছে। এই জায়গায় এখন প্রেফারেবল সলিউশনটা কি? আগে যেটা ছিল যে আমাদের ক্ষেত্রে যে আমরা জল ছাদ প্রিফার করতাম, কিন্তু জল ছাদের টেকনোলজি একটা ইস্যু ছিল, আর একটা ব্যাপার ছিল এটার ওয়েটেজ এবং হচ্ছে গিয়ে কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি বলতে যে কনস্ট্রাকশন কমপ্লেক্সিটি। এখন আমরা যেটা করি যে আমরা টেকনিক্যাল সলিউশনে যাই, বিশেষ করে কেমিক্যাল সলিউশনগুলোতে। ড্যাম্প প্রুফ কোটিং যেটা আমরা ইউজ করি, সেটা বোথ আমাদের ড্যাম্প প্রুফের ক্ষেত্রেও কাজ করে এবং ওয়াটার প্রুফ হিট প্রুফিংয়ের ক্ষেত্রেও কাজ করে। সো কম্পেয়ারিং টু দ্যাট কমপ্লেক্সিটি অফ কনস্ট্রাকশন, আমার কাছে মনে হয় যে কেমিক্যাল সলিউশনটা অনেক বেশি প্রিফারেবল। রিসেন্টলি এখন কোনো এক্সপিরিয়েন্স আছে যে রিসেন্ট কোনো প্রজেক্টে এই ধরনের কোনো সলিউশন ইউজ করেছে? ড্যাম্প ফাইবার টেকগুলো আমরা হচ্ছে রিসেন্টলি ইউজ করি। এটা সাদা, কালারটা সাদা হওয়ার কারণে এটা হচ্ছে হিট প্রুফিংয়ের ক্ষেত্রে একটা ভালো অ্যাডভান্টেজ দেয়। থ্যাংক ইউ সো মাচ আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে আমরা ইন ডিটেইলে জানলাম আসলে কিভাবে আমরা আমাদের রং সিলেক্ট করতে পারি এবং আমাদের ড্যাম্প প্রুফিং এর ক্ষেত্রে বিশেষ করে ওয়েট এরিয়াতে আমরা আসলে কোন ধরনের সলিউশনগুলোকে প্রেফার করতে পারি। আশা রাখছি আজকের এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিং এ হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আশা করছি আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.